আমার ১৫ বছরের মেয়ে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার বিছানার চাদর ধুতে যেত, তারপর সে নিজেই স্নান করে কাপড়টা লুকিয়ে রাখত। আমার মেয়ে এবং ছেলে একই ঘরে ঘুমাতো। এখন তারা প্রাপ্তবয়স্ক, কিন্তু আমি এদিকে মনোযোগ দেইনি। মেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল এবং সন্দেহ হচ্ছিল, তাই আমি একদিন তার ঘরে গেলাম। এমন ভাবে ওরা কথা বলছিল যেন ওরা দুজন স্বামী স্ত্রী। দরজা খুলতেই আমার দু চোখ ছানাবড়া হয়ে উঠল। বন্ধুরা, আমার নাম কাকলি আক্তার। আজকের গল্পটি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের নাম ফাইজা। আমি বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। আমি বিধবা হওয়ার পর আমার মা বাবা আমার দ্বিতীয় বিয়ে এমন একজন লোকের সাথে দেয় যার আগে থেকেই একটি ছেলে ছিল। আমার একটি মেয়ে ছিল। আমার বিয়ের পর আমার ছেলে আর মেয়ে একই ঘরে ঘুমাতো। আমার মেয়ে রোজ তার বিছানার চাদর পাল্টাতে সে লুকিয়ে লুকিয়ে চাদরটা কাচত, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ত। সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। একদিন আমি ভোরবেলা উঠে আমার মেয়ের ঘরে চলে যাই। সেখানে গিয়ে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। আল্লাহর কাছে শুধু এটাই প্রার্থনা করি তিনি যেন কোনো মাকে কখনোই এমন দৃশ্য না দেখায়। আমার বিয়ের ২ বছর পরে আমি বিধবা হয়েছিলাম। তখন আমার বয়স ছিল ২০ বছর, কারণ আমার মা বাবা ১৮ বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার বারবার মনে হতো যে আমি তাদের কাছে একটা বোঝা। তারা আমাকে নিজের মেয়ে মনে করত না। আমার জন্মের পর আমার মা খুশি হয়নি। আমার বাবা একটি ছেলে চেয়েছিল, তাই হয়তো আমি হওয়াতে বাবা খুশি হয়নি। বাবা সব সময় আমার থেকে দূরে থাকত। বাবা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারেননি। উনি আমাকে দেখলেই রেগে যেতেন। আমাদের পরিবারের দ্বিতীয় বিয়ে করার নিয়ম ছিল না, তাই বাবা বিয়ে করতে পারেনি। সেই কারণে বাবার আমার উপর খুব রাগ ছিল। তাই বাবা তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমার স্বামী একটি সরকারি স্কুলে পড়াতেন। আমাদের একটি ৩ বছরের মেয়ে ছিল। একদিন হঠাৎ স্কুল থেকে ফেরার পথে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয় আর তিনি মারা যান। আমার স্বামী মারা যাওয়ার পর আমার দিন খুব কষ্টে কেটেছে। আমার উপর অনেক দায়িত্ব এসে পড়েছিল। কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আমি তাদের উপর বড় বোঝা হয়ে উঠেছিলাম। তারা তার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করতেন। তারা এমন করতে যেন আমি তাদের ছেলেকে মেরে ফেলেছি। আমিও চুপচাপ আমার মা বাবার বাড়িতে চলে আসি। মা বাবার কাছে তো আমি আগে থেকেই একটি বোঝা ছিলাম। আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদতাম। কিছুদিন পর আমার মা বাবা আমার আবার বিয়ে দিয়ে দেন। এবার তারা এমন একজন লোকের সাথে আমার বিয়ে দেন তার আগে একটি বিয়ে ছিল। সেই দিকে তার একটি ছেলে ছিল, আর আমারও একটি মেয়ে ছিল। আমাদের দুজনের অবস্থা একই রকম ছিল, তাই আমাদের বিয়ে হয়ে যায়। না হলে তখন আমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না। তার ছেলে আমার মেয়ে থেকে ১ বছরের ছোট ছিল। তার ছেলের নাম ছিল মানিক, আর আমার মেয়ের নাম ছিল ফাইজা। আমরা ৪ জনে মিলে সুখের সংসার করতে লাগলাম। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। এখন আমার মেয়ের বয়স ১৬ আর মানিকের বয়স ১৫। এখন মানিকের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি অনেক দিন ধরে রোগে ভুগছিলেন। উনার অনেক রকমের অসুখ ছিল। উনি চলে যাওয়ার পর বাড়িটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল। আমাদের নিজের বাড়ি ছিল, তাই ভাড়া দেওয়ার চিন্তা ছিল না। আমাদের বাড়িতে একটি ছোট দোকান ছিল। একদিন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমি একটি আওয়াজ শুনতে পাই। এটা শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি যে আওয়াজটি মানিকের ঘর থেকে আসছিল। আমি দৌড়ে মানিকের ঘরে গিয়ে পৌঁছে সেখানে গিয়ে দেখি মানিকের ঘরের ছাদ ভেঙে গেছে। আমার ভয় হয়েছিল মানিক ছাদের নিচে চাপা পড়ে যায়নি। তো আমি একটু কাছে গিয়ে দেখলাম যে মানিক এখানে নেই, বাথরুমে গেছে। খুব জোর বেঁচে গেছে ও। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই যে মানিক নিরাপদে আছে। ওর কিছু হয়ে গেলে আমি ওর পরপারের পিতাকে কি বলতাম। কিন্তু আমাদের কাছে এখন তো টাকা নেই যে আমরা মানিকের ওর ঘরটা মেরামত করতে পারবো। আমি ঘরটা যেমন আছে সেরকম ভাবে রেখে দিলাম। আমি গিয়ে রান্নাঘরে আমার বিছানা করলাম আর আমার ছেলে মেয়েদের ঘরে শুতে বললাম, কারণ তখন শীতকাল ছিল আর বাইরে খুব ঠান্ডা ছিল। আমার ঘরে একটা বিছানা, সেখানে দুজন খুব কষ্টে দুজন ঘুমাতে পারত। আমার মেয়ে ছেলে দুজনকেই এখন একই ঘরে ঘুমাতে হতো। একদিন সকালে মানিক তাড়াতাড়ি উঠে জল খাবার খেতে চলে আসে, কিন্তু ফাইজা তখন ঘুমাচ্ছিল। এতে আমি অবাক হই, কারণ ফাইজা রোজ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে।
আজ ও এত বেলা অবধি ঘুমোচ্ছে কেন? আমি ফাইজাকে ডাকি কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না। তারপর আমি তার ঘরে গিয়ে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে আমি খুব ঘাবড়ে যাই। আমি মানিককে বলি তাড়াতাড়ি একজন ডাক্তার ডেকে আনতে। ডাক্তার এসে বলে যে ফাইজা খুবই দুর্বল ও শরীরে রক্ত কমে গেছে। তাকে দিয়ে কোনো ভারী কাজ করানো ঠিক হবে না। তাকে এখন আরাম করতে দাও। ভালো করে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। ফাইজার যখন জ্ঞান ফিরে তখন আমি ওকে জিজ্ঞেস করি তোর কি হয়েছে? ফাইজা বলে জানি না কি হয়েছে। আমি বসেছিলাম, হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল। আমি বলি তুই বিশ্রাম নে, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। এই বলে আমি রান্নাঘরে চলে যাই। যখন আমি খাবার নিয়ে তার ঘরে আসি তখন দেখি ফাইজা বিছানায় নেই, আর বিছানার চাদরটাও নেই। আমি ঘরের বাইরে গিয়ে দেখি ফাইজা সেই চাদরটা কাচ্ছে। আমি ওকে বলি তুই এখন চাদর কাচ্ছিস কেন? ডাক্তার তোকে আরাম করতে বলেছে, এক্ষুনি ওখান থেকে নিজের ঘরে যা গিয়ে কিছু খেয়ে নে। ফাইজা বলে না মা, চাদরটা কাচার দরকার। তুমি তো জানো আমাদের বাড়িতে একটাই চাদর আছে, এটা না কাচলে রাতে বিছানায় কি দিব? আমি বলি চাদরটা তো অতটা নোংরা হয়নি যে আজকে ধুতে হবে। হঠাৎ চাদর কাচার ভূত চাপলো কেন মাথায়। কিন্তু সে আমার কথা শুনল না। সে নিজে চাদরটা কেচে সেটাকে ছাদে শুকাতে দিতে গেল। তারপর সে এসে জলখাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর মানিক ও কাজে বেরিয়ে যায়। মানিককে আমি ম্যাট্রিক পর্যন্ত পড়াতে পেরেছিলাম। ও একটা কাপড়ের দোকানে কাজ করত আর সারাদিন পরিশ্রম করত। আমাদের নিজেদের দোকানটা আমি একাই চালাতাম। আমাদের দোকানে বাচ্চারাই বেশি আসতো। সেদিন মানিক বাড়ি ফিরে বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে। সে দেরি করে বাড়ি ফিরেছিল। মেয়েটা আগেই ঘুমিয়ে পড়েছিল। মানিক ও ঘরে গিয়ে শুয়ে পড়ে, আর আমি রান্নাঘরে বিছানা পেতে শুয়ে পড়ি। যার কারণে আমার ঘুম আসছিল না। আমার স্বামীর কথা খুব মনে পড়ছিল। আমার দ্বিতীয় স্বামী আমার খুব খেয়াল রাখতেন। তিনি আমাকে কখনো আগে বিয়ে নিয়ে কথা শোনাতেন না। আমার মেয়েকেও তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। আমিও মানিককে নিজের ছেলের মতোই ভালোবাসি। আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে সে। সে আমার সব কথা শুনে। এখন বাড়িতে ও একমাত্র ছেলে আর আমাদের একমাত্র ভরসা। ও না থাকলে আমরা মামে কোথায় যেতাম। মানিক কাজে কর্মে খুব ভালো ছিল। আমি ওকে বলেছিলাম পড়াশোনা শেষ করতে। ওর কাছে যদি একটা ভালো ডিগ্রি থাকে তাহলে ও ভালো একটি চাকরি পাবে। ও আমার কথা মেনে নিয়েছিল। পরের দিন সকালে ফাইজা আবার অজ্ঞান হয়ে পড়ে। এইবার ওর চেহারা দেখে আমি ভয় পেয়ে যাই। মনে হচ্ছিল ওর শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেছে। ও পুরো সাদা হয়ে গিয়েছিল। আমি আবার ডাক্তারকে ডেকে পাঠালেন। ডাক্তারবাবু এসে বললেন ওকে কি খাওয়ানো হয়েছে। আমি বলি ও তো সেই ডাল সবজি খেয়েছিল। সারাদিন ওকে কোনো কাজ করতে দেয়া হয়নি। ডাক্তারবাবু বলেন তাহলে ও আবার এত দুর্বল হয়ে পড়ল কি করে? আপনাকে এই ব্যাপারটি সিরিয়াসলি নিতে হবে, না হলে আপনার মেয়ে প্রাণটা চলে যেতে পারে। এভাবে বারবার অজ্ঞান হয়ে পড়া আর এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে থাকা কোনো সাধারণ ব্যাপার নয়। ডাক্তারবাবু চলে যাওয়ার পর যখন মেয়ের জ্ঞান ফিরে তখন আমি ওকে বলি আজকে তুই যদি কোনো কাজ করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু কিছুক্ষণ পর যখন আমি মেয়ের ঘরে যাই তখন আমি আবারও দেখি ও তার বিছানার চাদর কাচে। এইবার আমি দূর থেকে মেয়েকে দেখছিলাম। যখন থেকে মানিক আর ও এক ঘরে ঘুমাচ্ছে সেদিন থেকে এমন অদ্ভুত আচরণ করছে। তবে থেকেই অজ্ঞান হতে শুরু করেছে। ওরা দুজন শত ভাই বোন হয়, কিন্তু ছোটবেলা থেকেই ওরা একসাথে বেড়ে উঠেছে। ওরা নিজের ভাই বোনের মতো একে অপরকে ভালোবাসে। তাহলে দিন দিন আমার মেয়ের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কেন? এমনটা তো তখনই হয় যখন একটি মেয়ে গর্ভবতী হয়। কিন্তু একটি কম বয়সী মেয়ের এরকম হওয়া একেবারেই স্বাভাবিক নয়। পরের দিন সকালে আমি দেখি ও ছাদে চাদর শুকোতে দিতে গেছে। আশেপাশে দেখছিল যে কেউ দেখছে কিনা, কিন্তু এসব চিহ্ন কি সেই দিকেই ইঙ্গিত করছে। ভুলটা আমারই। আমার ছেলে আর মেয়েকে এক ঘরে শুতে দেওয়া উচিত হয়নি। ওরা ভাই বোন হলেও তো ওরা সৎ। ওরা কম বয়সী ছেলে মেয়ে। এই বয়সের ছেলে মেয়েরা অনেক সহজে ভুল করে বসে। ওদের আবেগ অনেক বেশি। আমারই ওদের উপর নজর রাখা উচিত ছিল। বড়রা যদি ছোটদেরকে না সামলায় তাহলে তো ওরা ভুল করবেই। সব দোষ আমার। আমি এখনো ওদের উপর খুব কড়া নজর রাখছিলাম। একদিন আমি ঘরের বাইরে থেকে ওদের কথা শুনতে পাই। আমার ছেলে আমার মেয়ের জন্য একটি ওষুধ কিনে এনেছিল। সে মেয়েকে এই ওষুধের ট্যাবলেটটা দিয়ে বলে তুই এটা খেলে তোর সব সমস্যা দূর হয়ে যাবে। রোজ রাতে শোয়ার আগে এই ট্যাবলেটটা খাবি, তাহলে দেখবি তুই সকালে অজ্ঞান হবি না। মেয়ে সেই ট্যাবলেটটা নিয়ে তারা আঁচলের ভিতর লুকিয়ে ফেলে। তারপর থেকে আমি দেখি মেয়ে আর অজ্ঞান হয় না। কিন্তু একদিন হয়তো সেই ট্যাবলেটটা শেষ হয়ে গিয়েছিল, তাই মেয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে। সেদিন আমার ছেলে বাড়িতে ছিল না, তাই আমি ঠিক করি এই সুযোগটা কাজে লাগাবো।
আমি ওদের বিছানার চাদরটা তুলে নিজের ঘরে নিয়ে আসি। আমি দেখতে চাই যে ওই চাদরে এমন কি লেগে থাকে যার জন্য মেয়ে প্রতিদিন চাদরটা কাচে। এমনকি তার শরীর খারাপ থাকা সত্ত্বেও সে চাদর কাচতে কিন্তু ভোলে না। আমি চাদরটা ঘরে নিয়ে এসে সেটাকে খুলে দেখি। প্রথমে আমি কিছুই দেখতে পাই না, কিন্তু যখন আমি আরো ভালোভাবে দেখি তখন আমার চোখে পড়েছে গোটা চাদরের সাদা সাদা চুল লেগে আছে। আমি বুঝতে পারছিলাম না যে ওটা কিসের চুল। এই চুলগুলো সাদা ছিল আর একদম ছোট ছোট ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। যখন আমার মেয়ের জ্ঞান ফিরে আসে সে আমার কাছে এসে বসে আর জিজ্ঞেস করে, মা, আমার বিছানার চাদরটা কই? খুব ঘাবড়ে গিয়েছিল, হয়তো ও বুঝতে পেরেছিল যে আমি চাদরটা দেখে ফেলেছি। আমি বলি, ওটা আমি ধুয়ে দিয়েছি। তখন আমার পাশ থেকে উঠে যাচ্ছিল, আমি তখন ওর হাতটা ধরি। আমি আজ দেখে ফেলেছি যে চাদরে কি লেগে আছে। এবার তুই আমাকে সব সত্যি কথা বল। তুই এসব কি করছিস? আমার মনে খুব খারাপ চিন্তা আসে। আমি যা সন্দেহ করছি সেটা কি সত্যি? আমার মেয়ে আমার পাশে এসে বসে আর আমাকে সব কথা খুলে বলে। ওর কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। ও আমাকে বলে, মা, তুমি যেমনটা ভাবছো তেমনটা একেবারেই নয়। আমি আর মানিক বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়ির অবস্থা ভালো নয়। দোকান থেকেও তেমন টাকা আসছে না, আর ভাই ও খুব বেশি টাকা রোজগার করতে পারে না। আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব। তখন ভাইয়ের এক বন্ধু ভাইকে একটা কাজ দেন। তার বন্ধু অনেকগুলো ছোট ছোট বিড়ালের বাচ্চা ছিল, কিন্তু সে একা তাদেরকে সামলাতে পারত না, তাই সে ভাইকে এই কাজটা দিয়েছিল। এর জন্য তাকে সে অনেক টাকা দিত। ভাই সারা দিন ওই বিড়ালের বাচ্চাগুলোকে দেখাশোনা করত, কিন্তু রাতের শেষে ক্লান্ত হয়ে পড়ত। আমি বুঝতে পারি যে রাতে তার বিশ্রাম দরকার, তাই আমি তাকে বলি ওই বাচ্চাগুলোকে আমাদের ঘরে নিয়ে আসতে, আর আমি সারা রাত ওদেরকে সামলাবো। ওই বাচ্চা বিড়ালের গায়ের লোম আমার চাদরে লেগে থাকতো, যেটা আমি সকালে ধুয়ে ফেলতাম, কারণ আমি জানতাম যে তোমার এই ধরনের কাজ একদম পছন্দ হবে না। আমরা তোমাকে এই ব্যাপারে কিছুই বলতে চাইনি। কয়েকদিন পরে আমি বুঝতে পারি যে আমার বিড়ালে অ্যালার্জি আছে, তাই আমি সকালে অজ্ঞান হয়ে পড়তাম। এজন্য ভাই আমাকে একটি ওষুধ এনে দিয়েছিল, সেটা এই অ্যালার্জির ওষুধ। ভাইয়ের বন্ধুটা খুব ধনী লোক, সে আমাদের এই কাজটার জন্য রোজ 1000 টাকা করে দিত। কাল বিড়ালের বাচ্চাগুলোর আমাদের বাড়িতে শেষ দিন ছিল, কারণ আজ ভাইয়ের বন্ধু ওদেরকে নিয়ে অন্য শহরে চলে যাচ্ছে। এই কটা দিনেই আমরা অনেক টাকা কামিয়ে ফেলেছি, যেটা দিয়ে আমরা ভাইয়ের ঘরে ছাত্র মেরামত করতে পারবো আর বাড়ির কিছু জরুরি জিনিসপত্র কিনতে পারবো। আমরা জানতাম তোমার পোষা বিড়াল পছন্দ নয়, তাই আমরা তোমাকে এ ব্যাপারে কিছুই বলিনি। কিন্তু তুমি কত কিছু ভেবে বসেছিলে, আমাদেরকে সন্দেহ করছিলে। মানিক আমার সৎ ভাই হলেও আমি ওকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি। সে সব সময় আমাদের কথা ভেবেছে। তার আত্মীয়রা অনেক বড় লোক, ও চাইলেই তাদের কাছে গিয়ে থাকতে পারত, কিন্তু আমাদেরকে দেখবে বলে এখানে রয়ে গেছে। আমার খুব আফসোস হয় এই ভেবে যে আমি ওদেরকে সন্দেহ করেছি। ওদের সম্পর্কে কত কিছু ভেবেছিলাম, কিন্তু ওরা সত্যি কত ভালো। আমার জীবনে অনেক খারাপ হয়েছে, কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিস হলো আল্লাহ আমাকে এমন দুজন সন্তান দিয়েছে যারা বুদ্ধিমান এবং দায়িত্ববান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।